শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি উপন্যাস ফিঙে। ফিঙে উপন্যাসটি প্রকাশিত হয় 2012 সালে। সরঞ্জিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। কবিতা দিয়ে তার লেখালেখির শুরু। তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1920 পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস ছিল পাতা ঝরার মরশুমে, যেটি প্রকাশিত হয় 2007 সালে। প্রচেষ্টায় রেবায় সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি গল্প ইতিমধ্যেই আপলোড করা আছে। আপনারা যারা এখনো অবধি সেটি শোনেননি, আমি আই বাটনে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। আসুন তাহলে শুরু করি আমার আজকের উপন্যাস ফিঙের প্রথম পর্ব। ফিঙেটা উড়ছে এই গাছ থেকে ও গাছ হয়ে টেলিফোনের তারে। কেবলের সাসপেন্ডারে ড্রপ খেতে খেতে পাখিটা চলেছে আমাদের গাড়ির সামনে সামনে। কি অদ্ভুত! পাখিটা কি পথ দেখাচ্ছে আমাকে? কোথাও কি পৌঁছে দিতে চাইছে? শীতের কলকাতা ডানা মেলছে এখন। আমি জামার হাতাটা গুটিয়ে গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। ছাই রঙের একটা বুড়ো আকাশ, তাতে ময়লা হলুদ প্লাস্টিকের মতো রোদ লেগে আছে। রথের পরের সময়টায় কেমন যেন একটা গা ছাড়া ভাব থাকে কলকাতার। আমার বন্ধু পটাই বলে, এটা হলো মিনিমালিস্ট বিউটি, বুঝলি লাল? মিনিমালিস্ট বিউটি না হাতি? বুড়ো বয়সে চুল পড়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়াও তাহলে মিনিমালিস্ট বিউটি? ওসব ঢপবাজির কনসেপ্ট দিয়ে পটাই আমার কাছে বিশেষ সুবিধে করতে পারে না। তবে আমি মুখে কিছু বলি না। পটাই সাংবাদিক, একটা নামকরা ম্যাগাজিনে কাজ করে। আর্ট অ্যান্ড কালচার বিভাগটা দেখেও। কলকাতার জ্ঞানবৃদ্ধ মহলে বেশ পরিচিতিও আছে। মোটামুটি সকলেই প্রদোষ রায়কে চেনে, আর তাই ওর ধারণা ও সব বিষয়ে মাতব্বরি করতে পারে। তবে আমি বিশেষ গুরুত্ব দিই না ওকে। সকলের কাছে ও প্রদোষ হতে পারে, কিন্তু আমার কাছেও পটাই সেই হাফ প্যান্টের বন্ধু। কি রে, ঘুম মেরে বসে আছিস? বাড়ির জন্য মন খারাপ করছে? পটাই বোসপুকুর মোড় থেকে ডান দিকের রাস্তায় গাড়িটা ঘুরিয়ে জিজ্ঞেস করলো। না, কিছু না। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম। মায়েরই, ফালতু ফালতু এখানে পিজি থাকছিস। আমার লেক গার্ডেন্স এর বাড়ির নিচের ফ্লোরে দুটো ঘর খালি ছিল, থাকলেই পারতিস। না, এটাই ভালো, আমি ছোট করে বললাম। কেন, আমার বাড়িতে থাকলে কি হতো? পটাই অভিমানের গলায় বলল। বাবা বলতো, সেই তো আমার বন্ধুর বাড়িতেই গিয়ে উঠতে হলো, নিজের তো কিছু করার মরদ নেই, তাই আমার একাই ভালো। না হয় মানলাম আমার বাবা আর তোর বাবা বন্ধু, তা বলে আমার বাড়িতে আমার কোনো বন্ধু থাকতে পারে না? এই কেমন কথা? এই তো ভালো অ্যাটিটিউড নয়, এও তো এক রকমের সোশ্যাল স্লেভারি। সব বাবা মায়েরাই যা না বুঝে সন্তানদের ওপর ফলায়। বুঝলাম পটাইয়ের বায়ু চড়েছে। আসলে বেশিক্ষণ বিতর্ক ছাড়া থাকতে পারে না ও। তাহলেই পেট ঢিস ঢিস করে, মাথা ঘোরায়, চোখে অন্ধকার দেখে। এই যে আমি চুপ করে বসে আছি, এটা ঠিক সহ্য হচ্ছে না ওর। আমি বললাম, রাস্তায় মন দে। সারা জীবন আমার নর্থে কেটেছে, এই বোসপুকুর টুকুর আমার একদম অচেনা। নম্বর গুলিয়ে ফেললে বাড়ি খুঁজতে জান বেরিয়ে যাবে। পটাই হাসলো। জান তো এমনিতেই বেরোবে রে সালা, যে পাল্লায় পড়েছিস। আমি কিছু বলতে গিয়েও সামলে নিলাম। না, আজ পটাইকে সুযোগ দেব না। ও যেভাবেই হোক একটা তর্ক লাগানোর তাল করছে, আর আজ আমার এসব একদম ভালো লাগছে না। আমি চলে আসার সময় শ্রী এমন কান্নাকাটি করছিল যে আমার একদম মন ভালো নেই। কেমন যেন নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। মনে হচ্ছে নিজের জন্য কি আমি আমার কাছের মানুষদের দুঃখ দিচ্ছি। দাদাও ছলছলে চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। কিন্তু বাবা যা বলেছে, তারপর কি আমারও বাড়িতে থাকা চলে? পটাই বলল, কেমন রে বাড়িটা? নিজেই তো ঠিক করলি। আচ্ছা, তোকে যেতে হবে সেক্টর 5-এ,
ওখানের কাছাকাছি পেলি না কিছু? বোসপুকুর থেকে যেতে সময় লাগবে না? যা পেলাম নিলাম। এখানে থাকি কয়েক মাস, তারপর না হয় অন্য কিছু একটা ব্যবস্থা করা যাবে। তুই কি আর সত্যি বাড়িতে ফিরবি না? বটাইয়ের গলাটা কেমন যেন নরম হয়ে এলো। তোর বাবার কিন্তু বয়স হয়েছে, রাগের মাথায় কি বলেছেন সেটা মনে রাখতেই হবে। রাগ হলে কি মানুষের মুখ দিয়ে খারাপ কথা বেরোয় না? এটাকে এমন গুরুত্ব দেওয়ার কি আছে? আমি বললাম, এইমাত্র তো কি সব স্লেভারি ট্রেভারি নিয়ে বাতেলা করছিলি, এখন আবার পাল্টি খাচ্ছিস কেন? শোন। পটাই ওর বিশাল শরীরটা নিয়ে নড়ে চড়ে বসল। এই রে, বিষয়টা ওর কমন পড়ে গিয়েছে, এবার আমার কানের মাথা খাবে। ও বলল, শোন লাল, তুই বেসিক জিনিসটায় গন্ডগোল করছিস। আমি প্রথমে যে কথা বললাম সেটা ইন জেনারেল বাবা মায়েদের সারফেস মেন্টালিটি, আর এটা ইন ডেপথের কথা। তুই কেন এই দুটোকে গুলিয়ে ফেলবি? বললাম, ঠিক বলেছিস, জানি কথা বাড়ালেই বিপদ। আমি হাতের ঠিকানাটার দিকে একবার তাকিয়ে আবার রাস্তার দিকে তাকালাম। এখানে একটা কনফেকশনারি আছে, সেটা কি কথায় কথায় পেরিয়ে এলাম? তুই তো আগে একবার এসেছিস, তাও চিনতে পারছিস না? কেলানে নাকি? পটাই অবজ্ঞার শব্দ করল। আরে সে তো সন্ধেবেলা এসেছিলাম, তাও সেদিন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল তাই। আমি আমতা আমতা করতে লাগলাম। এটা আমার একটা দুর্বলতা, কিছুতেই কোনো রাস্তা আমি একবার দেখে মনে রাখতে পারি না। তো পটাই আবার দেখলো কোয়েশ্চেন কমন পড়ে গিয়েছে। তা বলে কলকাতা তো আর ক্যালিফোর্নিয়া হয়ে যায়নি। আচ্ছা, বৃষ্টির পর কি রাস্তাঘাটের ভৌগোলিক অবস্থান চেঞ্জ হয়ে যায় যে তুই চিনতে পারছিস না? দেখিস কলম্বাসের মতো কান খুঁজতে গিয়ে ধান না খুঁজে আনিস। আমার মাথা এমনিতেই খারাপ ছিল, এখন আরো খারাপ হয়ে গেল। তখন থেকে চেষ্টা করছি যাতে না ঝগড়া হয়, আর এই মালটা ঝগড়া করবেই। আমি বললাম, তা তুই তো সাউথের ছেলে, তুই চিনিস না কেন? ঢপের সাংবাদিক হয়েছিস? পটাই বলল, দেখ, আমি ট্যাক্সি চালাই না যে কলকাতার ম্যাপ সারা রাত ধরে দুলে দুলে মুখস্থ করে রাস্তায় বেরোবো। আমার কি আর অন্য কোনো কাজ নেই? আমি গলার টেম্পারেচার স্ট্যাটিক রেখে বললাম, কি ভাটের কাজ করিস তো জানি। কোথায় কি এক্সিবিশন হলো, সেখানে কিছু টেরা বেঁকা ছবি আর ভুলভাল মূর্তি রাখা হলো, সেগুলো দেখে ডিকশনারি খুঁজে কঠিন কঠিন বাংলায় প্রোজ লিখিস, আর ভাবিস কেউ তো পড়ে না, তাই যা খুশি লিখলেই হলো। শালা! পটাই আমার দিকে ঘুরে বসতে চাইলেও পারল না, স্টিয়ারিং এ ভুঁড়ি আটকে গেল ওর। আমায় হিটিং বিলো দ্য বেল্ট? তুই মূর্খ, তাই পড়িস না। যারা পড়ার তারা ঠিক পড়ে। আর শোন, তোর মতো ভালচারের জন্য নয়। তোর চোখ তো সব সময় ভাগাড়ে থাকে, ইন্টারনেটের সব পর্ন সাইট তো মুখস্থ, তুই বুঝবি কি রে? ও তাই? আমি দাঁত চেপে বললাম, পরের বার তেল মারতে আসিস ওসব সিনেমার জন্য, ভজনের সিডি হাতে ধরিয়ে দেব। আরে আরে, পটাই একটু টসকালো। তুই সিরিয়াসলি রাগ করলি নাকি? আমি তো জাস্ট ডিফারেন্স বলছিলাম। পর্নেরও একটা সাবভার্সিভ গুরুত্ব আছে, এটা আন্ডারবেলি হলেও একটা ইম্পর্টেন্ট জোন ইন হিউম্যান সোসাইটি, বুঝলি? আমায় এটারও তো আপডেট রাখতে হয়। আবার ঢপবাজি? আমি বললাম, তোর তো বিয়ে হয়ে গিয়েছে, তাও এসব দেখিস কেন রে? পটাই দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর সব হারিয়েছে এমন গলায় বলল, সেই জন্যই তো দেখি ভাই, স্বপ্ন ভাঙার পরই তো বোঝা যায় স্বপ্ন কি ছিল। আমি উত্তর দিতে গিয়েও থামলাম। ওই তো কনফেকশনারি। আমি এমন চেঁচিয়ে উঠলাম যেন ৩৩ বছর পর কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজে পেয়েছি। এর পাশের ওই বাঁদিকের গলিতে ঢোক। পটাই গাড়ির ইন্ডিকেটর মেরে জিজ্ঞেস করলো, তুই শিওর? শালা, গোটা দেশ জুড়ে অমিতাভ সিন্ড্রোম কেন রে? আমি খেকিয়ে উঠলাম। না মানে তোর যা পাস্ট রেকর্ড, তাতে ভরসা করি কি করে বল?
মনে আছে একবার কলেজের এক ম্যাডামের বাড়িতে যেতে গিয়ে ভুল করে সোনাগাছিতে ঢুকিয়ে দিয়েছিলি। পটাই সাবধানে বাঁদিকে সরু গলিতে গাড়িটা ঢুকিয়ে গম্ভীর গলায় বলল। আমি চুপ করে রইলাম। কথাটা সত্যি, কিন্তু কি করব? সত্যিই আমি ঠিক রাস্তা চিনতে পারি না। তবে এইটাই যে সেই রাস্তা আমি শিওর, কারণ এখানে যেদিন এসেছিলাম সেদিন এই কনফেকশনারির সিঁড়িতেই বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছিলাম। ওই সান্তা ক্লজের কাট আউটটা আমার স্পষ্ট মনে আছে। এবার পটাই সামনে থেকে আসা একটা সাইকেলকে কোনো মতে কাটিয়ে জিজ্ঞেস করলো, এবার বাড়িটা চিনতে পারবি তো, নাকি সেখানেও ধারাবি? না, চিনতে পারবো। বাড়িটার সামনে একটা বড় বোগেনভ্যালিয়ার ঝোপ আছে, আর তার পাশে কয়েকটা মুসান্ডাও আছে। পটাই সামনে থেকে আসা একটা রিক্সাকে কাটিয়ে বিরক্ত গলায় বলল, সালা, আর জায়গা পাসনি? এমন সরু গলিতে আমি এখান থেকে গাড়িটা পার্ক করবো কোথায় বলতো? এরকম গলির ভিতর তোকে কে বাড়ি নিতে বলেছে? খাচ্ছিল তাদের তাঁত বুনে, ওই মিকির পাল্লায় পড়ে কেন যে তোর এড়ে গরু কেনার শখ হলো ভগাই জানে। আমি চোয়াল চেপে কথাটা গিলে নিলাম। না, এর উত্তর দেব না। আমার বাড়ি থেকে এক্সোডাসের কারণই তো মিকির যাতে কেউ অসম্মান না করতে পারে তার ব্যবস্থা করা। আমি চাই না পটাই বা অন্য কেউ মিকিকে নিয়ে কোনো কথা বলে। প্রসঙ্গ ঘোরাতে বললাম, ওই সামনে ডান দিকের বাড়িটা। শিওর? পটাই আবার জিজ্ঞেস করল। ওই দেখ, বোগেনভেলিয়ার ঝোপ রাস্তার ওপর কিভাবে ঝুঁকে এসেছে। পটাই বলল, ওকে, তা গাড়ি রাখবো কোথায়? সামনে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভেতরে বেশ জায়গা আছে, রোড রোলার পর্যন্ত পার্ক করা যাবে। আমি রোড রোলারের কথা জানতে চেয়েছি। পটাই ভুরু কুঁচকাল। আমি সামান্য হেসে ওকে আগাপাশতলা দেখে নিয়ে বললাম, তোর কথা বলছিলাম আর কি। শালা, পটাই রাগ করতে গিয়েও হেসে ফেললো। তাও ভালো তুই হাসলি। কয়েক সপ্তাহ যাবৎ যে গেঁদাল পাতা খাওয়ার মতো মুখ করেছিলি কোনোদিন। আমি তো ভেবেছিলাম তোকে টেলি শপিং থেকে লাফিং কোর্সের বই কিনে দিতে হবে। বাড়িটার সামনে রোগা মতো দারোয়ানটা বসেছিল। এর নাম ভরত। এখানে আসার আগে আমি যখন বাড়ির মালিক নীতিশবাবুকে ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে গেটে ভরত থাকবে, ওকে বললেই ও খবর দিয়ে দেবে। আমি গাড়ি থেকে নেমে ভরতের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি লালমোহন, আমার আজকে আসার কথা ছিল। ভরতের বয়স 22-23, দড়ি পাকানো চেহারা, গালের হাড় দুটো ঢিপির মতো উঁচু হয়ে আছে। বাংলায় কথা বললেও ও যে গোবলয়ের মানুষ ওর উচ্চারণেই সেটা স্পষ্ট। ও বলল, আমি জানি সাব বলিয়ে রেখেছেন, আমি গেট খুলিয়ে দিচ্ছি, আপনারা গাড়ি পার্কিং মেরে দিন। কালো রঙের গেটটা খুলে দিতেই পটাই ওর গাড়িটা ঢুকিয়ে দিল ভেতরে। বাড়িটা বেশ বড়। লোহার গেট খুললেই সামনে লম্বা মতো বাঁধানো ড্রাইভওয়ে, তার প্রায় শেষে বাড়িতে ঢোকার সিঁড়ি। বাড়িটা দোতলা, নিচের তলাটা বন্ধ থাকে। এ বাড়ির মালিকের নাম নীতিশ রায়। এর ছোট ভাই ক্ষিতীশ রায় থাকেন কানাডায়। নিচের তলাটা ওর, তাই অধিকাংশ সময় সেটা বন্ধই থাকে। দোতলাটা নীতিশ বাবুদের। ভদ্রলোকের এক মেয়ে আছে শুধু, তার বিয়ে হয়ে গিয়েছে, সেও অস্ট্রেলিয়ায় থাকে। এখানে ভদ্রলোক স্ত্রীর সঙ্গে থাকেন। বাড়ির খোঁজ আমি চাকরি পাওয়ার পর থেকেই করছিলাম। আসলে চাকরিতে জয়েন করার আগেই নিজের নতুন আস্তানায় শিফট করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না কোথায় থাকা যায়। তখন হঠাৎ এক রবিবার এই পেইং গেস্টের বিজ্ঞাপনটা চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম। তার কয়েকদিন পরে ভদ্রলোক দেখা করার জন্য সময় দিয়েছিলেন। বাড়িটা দেখে বেশ অবাকই লেগেছিল। নীতিশ রায়ের যে পয়সা আছে সেটা দেখলেই বোঝা যায়। তা হঠাৎ এমন একটা লোক কেন যে পেইং গেস্ট রাখতে চাইছেন সেটা বুঝতে পারছিলাম না। আমার মুখ চোখ দেখে হয়তো ভদ্রলোক আন্দাজ করতে পেরেছিলেন আমি কি ভাবছি। উনি বলেছিলেন, অবাক হচ্ছ না? আমি কেন পেইং গেস্ট রাখতে চাইছি সেটা বুঝতে পারছো না? না? একটু অপ্রস্তুত হয়েছিলাম। আসলে কে কি করতে চাইছে সেটা আমার জানার কি দরকার? আমার তো একটা থাকার মতো জায়গা হলেই চলবে, বলেছিলাম।
না না, আমি তেমন ভাবছিলাম না। নীতিশবাবু হেসে বলেছিলেন, তাই? আসলে আমরা বুড়ো বয়সে ঘরে বসে বসে হেদিয়ে যাচ্ছিলাম, তাই তোমার কাকিমা বললেন যে কয়েকটা ঘর তো পড়েই আছে, একজন পিং গেস্ট রাখো, তার দেখাশোনা করতে করতে সময় বেশ কাটবে। আমি ভদ্রতা করে হেসেছিলাম। তারপর ভদ্রলোকের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যেই। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে নীতিশবাবু নেমে এলেন বাইরে। বললেন, আরে তুমি এসে গিয়েছো, তা তোমার লাগেজ কই? গাড়ির পিছনের দিকে লাগেজটা রাখা ছিল। দুটো বড় বড় ব্যাগ, একটা ট্রাঙ্ক, পিঠের ব্যাগ আর ল্যাপটপ ব্যাগ। ভদ্রলোক সেগুলো আমাদের বইতে দিলেন না। ওর নিজের দুটো কাজের ছেলে আর ভরতকে দিয়ে মালগুলো পাঠিয়ে দিলেন ওপরের ঘরে। তারপর বললেন, তা তোমার বন্ধুটির সঙ্গে তো আলাপ করিয়ে দিলে না? আমি পটাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললাম, ও সাংবাদিক। তাই? নীতিশবাবু হাসলেন। তাহলে তো সাবধানে কথা বলতে হবে। পটাইও হাসলো পাল্টা। কেন, সাবধান থাকার মতো কি কিছু আছে নাকি? নীতিশবাবু থতমত খেয়ে কোনো মতে হেসে সামলালেন নিজেকে। ভাবলাম বাচ্চা গেল, পটাই না হলে এখানেও ডিবেট শুরু করে দিত। আমার ঘরটাও একতলা আর দোতলার মাঝামাঝি, তবে মেজানাইন ফ্লোর ঠিক নয়, বরং প্রমাণ সাইজের ঘরের মতোই। ঘরে একটা সিঙ্গেল বেডের খাট, টেবিল, চেয়ার আর একটা আলমারি আছে। আর একটা দেওয়াল আলমারি আছে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমও আছে। এই ঘর থেকে 6টা সিঁড়ি উঠে গেলে নীতিশবাবুদের ফ্লোর। সেখানে সিঁড়ি দিয়ে উঠেই একটা লিভিং কাম ডাইনিং রুম, তাতে খাবার টেবিল থেকে সোফা, টিভি সবই আছে। আমায় ওখানে গিয়েই খেতে হবে, কারণ একমাত্র অসুস্থ না হলে ঘরে খাওয়ার নিয়ম নেই। নীতিশবাবুর স্ত্রী শুভা কাকিমার খুব এঁটো কাটার বাতিক। নীতিশবাবুই সেটা আমায় চাপা গলায় প্রথম দিন জানিয়ে দিয়েছিলেন। অবশ্য আমি জানি এসব ব্যাপার, আমার মায়েরও এমন বাতিক ছিল। মা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত এঁটো নিয়ে বাড়ির কাজের মেয়েদের বকুনি দিয়ে গিয়েছে। আমি এসব নিয়ে কারো সঙ্গে ঝামেলা করি না, যার যা বিশ্বাস। তবে এঁটোর কন্ডাক্টেন্সটা এতদিনেও আমি ঠিক বুঝি না। সিঁড়িতে কয়েক পা উঠেই ওপরে একটা মেয়ের গলার স্বর শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। গলাটা বেশ সুন্দর, কিন্তু তার মাধ্যমে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো খুব একটা সুন্দর নয়। শুনলাম সেই নারী কণ্ঠ বলছে, কি রে ভরত, এত মাল? এ মেয়ে নাকি গোটা ড্রেসিং টেবিল প্যাক করে নিয়ে এসেছে নাকি? ভরত বলল, না না, একজন মোটা লোকের সঙ্গে নতুন দাদাটি আসিয়া গেল। তুই শিওর এ দাদা দিদি নয় তো? আর ট্রাঙ্ক নিয়ে এসেছে? গড হেল্প আস, কেমন রে মক্কেল? থতমত খাওয়া মক্কেলের দিকে তাকিয়ে ঢোক গিলল পটাই। যে মেয়েটার গলা শোনা যাচ্ছে তার যে গোডাউনে প্রচুর কনফিডেন্স তা বেশ বোঝা যাচ্ছে। আর যে কোনো কনফিডেন্ট মেয়েকে ফেস করতে একবার হলেও, সামান্য হলেও বুক কাঁপে ছেলেদের। আমারও কাঁপল। এখানে কোনো মেয়ে থাকে জানতাম না তো। ওপরের কথা নীতিশবাবুরও কানে গিয়েছে। সিঁড়িতে দাঁড়িয়ে উনি অপ্রস্তুতের হাসি হেসে আমার দিকে তাকালেন। তারপর জড়তা মেশানো গলায় বললেন, ও অনু, তোমায় বলা হয়নি, আমাদের সঙ্গেই থাকে। এখানে একটা মেয়ে থাকে? কি বলবো বুঝতে পারলাম না। আর তাও এমন একজন মেয়ে? পটাই আমার দিকে তাকিয়ে চাপা গলায় বলল, কাকা সামলে, পিচ প্রথম দিনেই ভাঙা মনে হচ্ছে, বল ভোগাবে। আর অণু পরমাণু নিয়ে কাজ একটু এদিক ওদিক হয়েছে কি নাগাসাকি, বুঝেছ? নীতিশবাবু দ্বিধার সঙ্গে বললেন, আহ তা উপরে চলো, ওর সঙ্গে তোমায় আলাপ করিয়ে দিচ্ছি। কিন্তু না, তার আগে আমি একটু আলাপ সেরে নিই সকলের সঙ্গে। আমি জানি সকলে মেয়েদের সঙ্গে আলাপ করতেই আগ্রহী হয়, তাই সব জায়গাতেই তাদের সাপ্লাই ডিমান্ডকে মিট করতে পারে না। কিন্তু এটা আমার গল্প, আমি যা চাইবো এখানে তাই হবে। তাই আগে আমার সঙ্গে আলাপ, তারপর অনুর সঙ্গে আলাপ করানো হবে। আমার নাম লালমোহন কাঞ্জিলাল। জানি নামটা গল্পের প্রটাগনিস্ট হওয়ার উপযুক্ত নয়, বড়জোর একটা সাইড কিক হতে পারে।
কিন্তু কি করব, এটাই আমার নাম। আসলে আমার ঠাকুরদার বাবার নাম ছিল লালমোহন। আমি জন্মানোর সময় ঠাকুরদা লক্ষ্য করেন যে আমার পিছনে একটা নিউজিল্যান্ডের মতো দেখতে জরুল আছে, এমন নাকি ওর বাবার ইয়েতেও ছিল। তাই ঠাকুরদার দৃঢ় ধারণা হয় যে আমি সেই বাবা লালমোহন। ফলে আমার নামকরণের ব্যাপারে কারো কোনো ওজোর আপত্তি ধোপে টেকেনি। কিন্তু এই নামটা আমার একদম পছন্দ নয়। লালমোহন তো ফেলুদার গল্পের কমিক ক্যারেক্টার। তাছাড়া আমার ক্লাসের ছেলেদের কি সুন্দর সব নাম ছিল, সুধন্য, অয়নাংশু, তিলক, রাহুল। সেখানে আমি লালমোহন, যেন হাত থেকে থপ করে মাটিতে পড়ে যাওয়া রসগোল্লা। আমার এত রাগ হতো না। ভগবানের ওপর ছোটবেলায় সকলেরই একটা ভয় মেশানো সম্ভ্রম থাকে। স্কুলের রাগী হেড স্যারের মতো আমারও ছিল। তবু ক্লাসে কেউ যদি আমার নামটা ছোট করে লালু বলে ডাকতো, যদি বলতো লালু ছেলে আলু খায় ভাতে দিলে গলে যায়, তখন ব্যাপক মাথা গরম হয়ে যেত। তখন আর এসব সম্ভ্রম ভম্রম মানতাম না, বরং বলতাম, হে ঠাকুর, পৃথিবীর পিছনে একটা নিউজিল্যান্ড সেটে দিয়েছো বলে কি আমার পিছনেও সেটা সাঁটতে হবে? তারপর মনে হতো ঠাকুরদা কি করে দেখলো তার বাবার নিউজিল্যান্ডটা। কারণ জায়গাটা তো বড়দের বিশেষ সুবিধের নয়। কিন্তু নাম ধরে দুও দিয়ে কেউ আমার কনফিডেন্সটাকে টস্কাতে পারেনি। ক্লাসে প্রথম 5 জনের মধ্যে র্যাঙ্ক করে সায়েন্স নিয়েই আমি এইচএস পাশ করি। এমনকি এরপর সিভিল ইঞ্জিনিয়ারিংটাও লাগিয়ে দিয়েছিলাম জয়েন্টে। মায়ের খুব গর্ব ছিল আমায় নিয়ে। কিন্তু আমার ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পাওয়াটা আর আমার মা দেখে যেতে পারেননি। রেজাল্ট বেরোনোর আগের দিনই হঠাৎ মাথা ঘুরে মা পড়ে গিয়েছিল ছাদে, আর ওঠেনি। আমাদের সকলেরই একটা পড়ে যাওয়ার গল্প থাকে, তারপর আবার উঠে দাঁড়ানোর গল্পও থাকে। আসলে এসএমএস আর নানা রকম বিজ্ঞাপনের দৌলতে এইসব কথা এখন আমরা জানি। কিন্তু আমি যখন ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেয়েছিলাম তখন পরিস্থিতি এমন ছিল না। একটা ক্যাপসুলেটেড জ্ঞান তখনও এভাবে ওড়াউড়ি করতো না চারিদিকে। মায়ের হঠাৎ মারা যাওয়াটা আমাকে একদম নাড়িয়ে দিয়েছিল। কারণ মায়ের সঙ্গেই ছিল আমার সারা জীবনের বন্ধুত্ব। বাবার সঙ্গে চিরকাল একটা দূরত্ব আছে আমার, যেন সেকেন্ড স্লিপ আর গালি। তার মধ্যে দিয়ে কত বল যে গোলে বাউন্ডারি হয়ে গিয়েছে। পারতপক্ষে বাবা আমার সঙ্গে কথা বলতো না, আমিও এড়িয়ে চলতাম মানুষটাকে। আমি যখন ছোট তখন বাবা সবে ব্যবসা শুরু করেছে, ফলে উদয় অস্ত খাটতো মানুষটা। আর চিরকাল দাদার দিকেই বাবার ঘুড়ি গোত্তা খেত বেশি। তাই দূরত্ব তৈরি করতে কসরত লাগেনি। আমার গোটা জগৎ ছিল মাময়। মা যেদিন মারা যায় তার আগের দিন সন্ধেবেলা পর্যন্ত বসে আমরা লুডো খেলেছিলাম। আমি পরের দিনের রেজাল্ট নিয়ে টেনশন করছিলাম খুব। মা উল্টে হাসছিল, আমায় বলছিল ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। বলছিল দেখবি ঠিক ভালো রেজাল্ট হবে। সেদিন অনেক রাতে ঘুমোতে গিয়েছিলাম। মা উঠতো খুব ভোরে। সূর্য ওঠার আগে স্নান হয়ে যেত মায়ের। তারপর সারা বাড়িতে ঘুরে ঘুরে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করত মা। কখনো কখনো আবছা ঘুমের ভেতর সেই গুঞ্জন আমি শুনতাম। সেদিনও কি শুনেছিলাম মনে নেই, শুধু মনে আছে রান্নার মনুদির চিৎকার, দাদা আর বাবার দৌড়ে যাওয়া, আর আমার সামনে দুলে ওঠা সমস্ত জগৎ সংসার। মায়ের চোখটা অর্ধেক খোলা ছিল, হাতের মুঠোয় ধরা ছিল ছাদে লাগানো টগর। সেদিন হাওয়া বইছিল খুব। নীল আকাশে একটা কালো রঙের ফিঙে পাখিকে আমি দেখেছিলাম উড়ে চলে যাচ্ছে শিয়ালদার দিকে। সেখান থেকে কি ও ট্রেন ধরবে? পাখিটা কি অনেক দূরে থাকে? ও কি মাকে নিয়ে গেল সঙ্গে করে? কোনো কোনো ঘটনা মানুষকে থামিয়ে দেয়, আবার কোনো কোনো ঘটনা মানুষকে পৌঁছে দেয় একটা ঢালের দিকে। মায়ের চলে যাওয়া আমায় গড়িয়ে দিয়েছিল। আমি আমার স্যান্ডো গেঞ্জিটাও কিনতাম না নিজে, কিন্তু তখন বুঝেছিলাম এবার নিজের দাহটাও নিজেকে করতে হবে। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে হস্টেলে চলে গিয়েছিলাম। সেখানে মন দিয়ে পড়াশোনা করেছিলাম 4 বছর। কোনো দিকে তাকাইনি। শুধু মনে হতো আমার নিজের পাটা শক্ত করতে হবে। আমাদের নিজেদের সিভিল কনস্ট্রাকশনের ব্যবসা, সেখানে আরামসে কাজ করতে পারি।
কিন্তু আমার সব সময় মনে হতো যে নিজে কিছু করব, বাবার হাতের তলায় থাকবো না। কেউ যদি খাটতে পারে মন দিয়ে, পৃথিবী তাকে খালি হাতে ফেরায় না, আমাকেও ফেরায়নি। মুম্বাইয়ের একটা বড় কোম্পানির সিভিল ডিপার্টমেন্টে আমি সিলেক্টেড হয়ে যাই ক্যাম্পাস থেকে। ব্যাস, আর কোনো দিকে তাকাইনি, চলে গিয়েছিলাম মুম্বাই। আমাদের কোম্পানি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি। গোটা দেশে কাজ হতো আমাদের। কোর সেক্টরে কাজ করার যে মজা, তা আমার ভালো লাগতো খুব। গোটা ওয়েস্ট জোনে ঘুরে ঘুরে কাজ করতে হতো। রাস্তা, বাঁধ, ব্রিজ, ফ্লাইওভার থেকে শুরু করে ওয়াটার সিস্টেম, পাওয়ার প্ল্যান্ট, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। মনে হতো আই অ্যাম বিল্ডিং ইন্ডিয়া। বাড়িতে যাইনি প্রায় 3 বছর। দাদা শুধু পশ্চিম ভারতে কাজে এলে দেখা করে যেত। আমি কারো কথা জিজ্ঞেস করতাম না তেমন, কিন্তু দাদা নিজে থেকেই বলতো এসে ফ্যামিলি বিজনেস জয়েন করতে। আমি পাত্তা দিতাম না। মনে হতো যা পারি একা করব, বাবার সঙ্গে কিছু করবই না। বাবার সঙ্গে কি ছিল আমার? কোনো ঝামেলা ছিল কি? না, আমি তো মনে করতে পারি না যে বাবা কোনোদিন আমায় সরাসরি খারাপ কিছু বলেছে। না, বলেনি, কিন্তু সব তো আবার মুখেও বলতে হয় না। বাবার কথা না বলা, আমায় এড়িয়ে চলা, বাবার ডিসঅ্যাপ্রুভিং দৃষ্টি দিয়ে তাকানো, সবটাই কেমন যেন আমায় কষ্ট দিত, আমায় ঠেলে পাঠিয়ে দিত দূরে। দাদা জিজ্ঞেস করতো তুই আসিস না কেন রে বাড়িতে? আমার ওপর রাগ করেছিস? তোর ওপর? আমার হাসি পেত। আমার দাদা হরিত কাঞ্জিলাল পৃথিবীর সবচেয়ে নির্ঝঞ্ঝাট মানুষ। ইংরেজিতে এমএ করেছে, তারপর সরাসরি বাবার কথায় ঢুকেছে ব্যবসায়। এমন শান্ত অমায়িক লোকের দ্বারা কি ব্যবসা হয়? কে জানে, হয়তো হয়। পৃথিবীকে আমরা যতটা খারাপ ভাবি না কেন, আসলে ততটা খারাপ পৃথিবী হয়তো এখনো হয়ে ওঠেনি। দাদাকে বেশ অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল বাবা। বৌদির নাম শ্রীনিকা। বলছি বৌদি, আসলে আমি শ্রী বলে ডাকি। শ্রী পড়তো দাদার 2 ক্লাস নিচে। আমার এখনো মনে আছে, তখন আমি ফাইনাল ইয়ারে পড়ি। পুজোয় বাড়িতে এসে এক রাতে খেতে বসেছি। বাবা হঠাৎ দাদাকে বলল, তোর এবার বিয়ে দেব। মানে? দাদা খুব চমকে গিয়ে তাকিয়েছিল বাবার দিকে। বাবা গম্ভীর মুখে বলেছিল, ইংরেজিতে এমএ করলে কি বাংলা ভুলে যেতে হয় আজকাল? না তো। দাদা হকচকিয়ে গিয়েছিল একদম। তবে বাংলা মানেটা বুঝতে অসুবিধা হচ্ছে কোথায়? না মানে। দাদা মনের ভিতর ডিকশনারি উল্টাচ্ছিল প্রাণপণ, কিন্তু মানেটা যে কি সেটা কিছুতেই বোঝাতে পারছিল না বাবাকে। বাবা বলেছিল, কাউকে ভালো লাগে তোর? আমার? দাদা তখনও ঘাবড়েছিল। লাগে, এই পিসিমা, লাল, ছোট মাসি, মানে অনেককে ভালো লাগে। ছাগল। বাবা চাপা গলায় দাদাকে যেন ওর নাম মনে করিয়ে দিয়েছিল। তারপর বলেছিল, এদের সঙ্গে কি তোর বিয়ে দেব নাকি? বিয়ে করার মতো কাউকে ভালো লাগে? হ্যাঁ। দাদার হাত দিয়ে ভাত ঝুরঝুর করে পড়ে গিয়েছিল থালায়। লাগে কিনা বল, না হলে যাকে বলবো তাকে বিয়ে করতে হবে, বুঝেছিস? দাদা বেশ খানিকক্ষণ থালার দিকে তাকিয়ে মুখ চোখ লাল করে খুব আস্তে বলেছিল, লাগে। কাকে? বাবা খাওয়া থামিয়ে স্থির চোখে তাকিয়েছিল দাদার দিকে। শ্রীনিকা। ব্রাহ্মণ? বাবা অজগর যেভাবে খরগোশের ভাইটাল স্ট্যাটাস মাপে সেভাবে তাকিয়েছিল। মানে পইতে তো। দাদার মুখ চোখ লাল হয়ে গিয়েছিল। গাধা। বাবা দাদার আরেকটা নাম মনে করিয়ে দিয়ে বলেছিল, মেয়েরা পইতে পড়ে? সারনেম কি জানিস? দাদা পাড়া বেপাড়ার থেকে সাহস ধার করে এনে বলেছিল, বোধহয় মুখার্জি। এমন বোধ হয় কেন? এমন বোধটা হয় কেন? শিওর নস? আমার চেয়ে জুনিয়র, আমায় চেনে কিনা কে জানে। বাহ।
বাবার ভুরু কুঁচকে গিঁট পাকিয়ে গিয়েছিল কপালের মাঝখানে। এতটা অপদার্থ হওয়াও কম অ্যাচিভমেন্ট নয়। কাল আমায় ডিটেল দিবি, আমি কথা বলে দেখছি। তবে যদি ব্রাহ্মণ না হয় তবে আমার কাছে এসে নাকে কাঁদবি না, বুঝেছিস? দাদা পুরনো বন্ধু ও ইউনিভার্সিটির কিছু জুনিয়রের সাহায্য নিয়ে 7 দিনের ভেতর বের করেছিল বিয়েটির ডিটেল। আমি জিজ্ঞেস করেছিলাম, এতদিন লাগলো? দাদা লাজুক মুখে বলেছিল, একে তো ছুটি চলছিল, তার উপর আমি কতদিন হলো পাশ করে গিয়েছি, সময় তো লাগবেই। যদি এখনো স্টুডেন্ট থাকতাম তবে এতটা সময় লাগতো না। আমি হেসে বলেছিলাম, জানি, তাহলে মিনিমাম 1 মাস লাগতো। বাবা নিজেই মেয়ের বাড়ি গিয়ে বন্দোবস্ত করেছিল সব। দাদার বিয়ে হতে একটুও সমস্যা হয়নি। শুধু বাসর ঘরে স্ত্রীর বান্ধবীরা ইয়ার্কি মেরে বলেছিল, কি রে শ্রী, তুই না বলেছিলি এই ক্যাবলাকান্তটাকে কোনোদিনও বিয়ে করবি না? তবে শ্রী ছদ্ম দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, করিনি তো, কিন্তু ও আমায় বিয়ে করলে আমি কি আর করব বল। বউয়ের গর্বে মুখে মেটাল লাইট জ্বলে উঠেছিল দাদার। আমায় কানে কানে বলেছিল, তুইও ব্রাহ্মণ মেয়ে পছন্দ করিস, দেখবি কোনো হ্যাপা থাকবে না। আর সেখানেই তো ঠক্কর খেলো আমার গল্প, কারণ সেই হ্যাপাটা না হলে এই গল্পটাও হতো না। আজ রবিবার, সকাল থেকে মুখ ভার করে আছে আকাশ। বুঝলাম শীতের কোনো সিন নেই। ঠেঁটা মেঘ ঠেলে উত্তর কেন, দক্ষিণ পূর্ব বা পশ্চিমেরও কোনো ঠান্ডা হওয়ার সাধ্য নেই যে মাথা গলায় কলকাতায়। আমার ঘরটার মাথার কাছে একটা বড় কাচের জানালা আছে। সেটা দিয়ে বাগান, পাঁচিল আর রাস্তাটা স্পষ্ট দেখা যায়। বাগানে গাঁদা ফুল লাগিয়েছে কাকুরা। ও সরি, বলা হয়নি, গত পরশু থেকে আজ অব্দি আস্তে আস্তে নীতিশবাবু আর তার স্ত্রী আমার কাকু কাকিমা হয়ে গিয়েছেন। আমি বানাইনি, নীতিশবাবুই বললেন যে ওদের আমি আঙ্কেল আন্টি বলে ডাকতে পারি। তবে আমার আবার বেশি তেল মশলা সহ্য হয় না, তাই কাকু কাকিমাটাই স্টু বলে মনে হয়। তা বাগানটা ভালোই করছেন কাকুরা। সকালে ঘুম থেকে উঠেই কমলা আর হলুদের দাপাদাপিটা বেশ ভালোই লাগছে। কাঁঠাল চাপাটাও বেশ সুন্দর। এছাড়াও আরো কিছু ফুল আছে, কিন্তু সেগুলো দিয়ে তো পুজো হয় না, তাই আমি জানি না। বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে সময় দেখলাম, 9:30 বাজে। দেরি হয়ে গিয়েছে উঠতে। এখানে তো শুনেছি 9টা নাগাদ ব্রেকফাস্ট দিয়ে দেয়। আমি আধ ঘন্টা লেট, তাহলে কি কপালে আর কিছু জুটবে? আর সময় নষ্ট না করে বাথরুমের কাজ শেষ করে এসে হাফ প্যান্টটা পাল্টে একটা ট্র্যাক প্যান্ট পরলাম। আর ঠিক তখনই বন্ধ দরজায় নক করা হলো 2বার। দরজা খুলেই থমকে গেলাম। আপনি? হ্যাঁ, কাকু আর কাকিমা আপনার জন্য ওয়েট করছে ডাইনিং টেবিলে, চলে আসুন, এমনিতেই অনেক লেট হয়েছে। অনু সিরিয়াস মুখ করে বলল। দেখলাম মেয়েটা ওর পেটেন্ট ড্রেসেই আছে, সেই একটা কটনের ক্যাপ্রি আর ফুল হাতা হাইনেক টি শার্ট। চুলটা আগোছালো করে ঘুরিয়ে একটা কাঁটা দিয়ে গাঁথা। এই ড্রেসটা কি ওর কবচ কুণ্ডল টাইপের? শুভা কাকিমাকে যে অল্প বয়সে খুব সুন্দর দেখতে ছিল সেটা বলে দিতে হবে না। আমায় দেখেই বললেন, আরে আমি তো ভাবলাম তুমি খাবেই না, তা নতুন জায়গায় অসুবিধে হচ্ছে না তো? তুমি কিন্তু বাড়িরই ছেলে, এখন সব খোলাখুলি বলবে। লজ্জা লাগলো একটু। ভদ্রমহিলা গত 2 দিনে কমসে কম 14 বার জিজ্ঞেস করেছেন আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা। বললাম, না কাকিমা, আমার একটু অসুবিধে হচ্ছে না। কাকিমা আমায় খাবার দিয়ে প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, তুমি এমন পাখির মতো খাও কেন বলো তো? এমনিতেই তো রোগা, এই বয়সের ছেলেরা কত খায়। আমি হাসলাম। এসব কথার তো আর কোনো উত্তর হয় না। এর জন্য একটা স্পেশাল বোকা বোকা হাসি সব ছেলেরই তৈরি থাকে, আমারও আছে। কাকিমা জিজ্ঞেস করলেন, তা বাবা মানিকতলায় নিজের বাড়ি থাকতে এমন করে পরের বাড়িতে এসে উঠলে কেন? প্রশ্নটা আচমকা ছিল। না, আলুর দমে ঝাল বেশি ছিল বুঝতে পারলাম না, কিন্তু একটা জোরদার বিষম খেয়ে
জলের গ্লাস টাস উল্টে একটা কেলেঙ্কারি করলাম নিমেষের মধ্যে। কাকু আমার মাথায় থাবড়াতে থাবড়াতে কাকিমাকে বললেন, তুমি চুপ করো, এই তোমার পুলিশের জেরা শুরু হলো, নিশ্চয়ই কোনো অসুবিধে আছে তাই এসেছে, তুমি একটু চুপ করো তো। বিষম যে খিদে নষ্ট করে দেয় তা বেশ বুঝলাম, আর খেতে ইচ্ছে করলো না। কিন্তু খাবার ফেলাটা আমার ধাতে নেই, তাই কোনো মতে খেতে লাগলাম। এখন ঠিক আছো তো? কাকিমা পরম আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, তবে এমন করে যাতে বোঝা যায় যে মুখে বলছি ঠিক, কিন্তু আসলে খুব খারাপ অবস্থা। ডাক্তার দেখলে হয়তো জবাবই দিয়ে দিতেন। তবে কাকিমা বুঝলেন না, বরং পরের প্রশ্নটা করলেন, তোমরা কি ঘটি? ঘটি মানে? বুঝতে পারলাম না ঠিক। আরে পশ্চিমবঙ্গের লোক তো। কেন বলুন তো? বেশ অবাক হলাম। ঘটিরা শুনেছি বেশি ঝাল খেতে পারে না, তাই জিজ্ঞেস করলাম বিষম খেলে কি না। আমি কিছু বলতে গিয়েও হাসলাম, তারপর মাথা নেড়ে বললাম, নর্থে থাকি মানেই ঘটি নই, আমরা খাস বাঙাল। ইস্ট বেঙ্গল হারলে একসময় বাড়িতে অরন্ধন হতো, তবে আমি ঝাল খেতে পারি না একদম। আসলে ব্যাপারটা হচ্ছে। অনু আমায় থামিয়ে দিয়ে হঠাৎ বলল, চুপ করে খান, নইলে আবার বিষম খাবেন। হেসে খাওয়ায় মন দিতে গেলাম, কিন্তু তখনই পিক পিক করে প্যান্টের পকেট থেকে মোবাইলটা টেকে উঠল। টোন শুনেই বুঝলাম কে ফোন করেছে। মুডটা হঠাৎ খারাপ হয়ে গেল। গতকাল সারাদিন কথা হয়নি, একবারও ওর মনে পড়েনি আমায় ফোন করার কথা। বরং যতবার ফোন করেছি দেখেছি ওর মোবাইলটা সুইচড অফ আছে। ও কি পেয়েছে? আমি ঘর থেকে ইয়ার্কি মারতে বেরিয়ে এসেছি? আমি বাঁ হাত দিয়ে ফোনটা বের করে এক্সকিউজ মি বলে উঠে ঘর থেকে বেরিয়ে সেই 6টা সিঁড়ির ধাপে এসে দাঁড়ালাম। তারপর ফোনটা কানে নিয়ে আসতে বললাম, হ্যাঁ বলো। হাই সুইটি, হোয়াটসঅ্যাপ? মিকির গলাটা উইন্ড চাইমের মতো রিন রিন করে উঠল। হোপ ইউ আর হ্যাভিং ফান, রাইট? আমি দূরে ডাইনিং টেবিলে বসে থাকা অচেনা মানুষগুলোকে দেখলাম, টেবিলের ওই ঝাল তরকারি দেখলাম, এই অচেনা বাড়ি ঘর দেখলাম। তারপর ভাবলাম, এভাবে কি হ্যাভ ফান করা যায়? লোক হিসেবে গুপ্ত সাহেব খুব ভালো, দোষের মধ্যে একটাই, প্যানিক করেন ভীষণ। এই পোদ্দার কনস্ট্রাকশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের কি এতটা টেনশনগ্রস্ত হলে চলে? টিফিন আওয়ার্সে বসে একটা ফিল্ম ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম, সেটা দেখে উনি আমায় ওর ঘরে ডেকে পাঠিয়ে সে কি বকাবকি করলেন, যেন ক্লাসের ভেতরে লুকিয়ে হলুদ বই দেখছি। তখন থেকে মাথাটা গরম হয়ে আছে, কাজই করতে ইচ্ছে করছে না। এখন আমাদের যে 5-6টা প্রজেক্ট চলছে, তার ভিতরে আমায় 2টো প্রজেক্টের ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করতে দিয়েছেন উনি। দুটোই বছর দেড়েকের পুরনো কাজ। একটা গঙ্গার ওপর দোতলা ব্রিজ, আর একটা নর্থ ইস্টের একটা এক্সপ্রেসওয়ে। দুটোর সব হিসেবপত্রই আছে, কিন্তু তাও কোম্পানির মালিক মিস্টার পোদ্দার একবার নতুন করে ইভ্যালুয়েশন করতে চান। কারণ সিমেন্ট আর লোহার দাম আচমকা খুব বেড়ে গিয়েছে, তার সঙ্গে তেলের দামও বেড়েছে হঠাৎ, ফলে প্রজেক্ট কস্টও বেড়ে গিয়েছে। সারাদিন এই হিসেবপত্র করতে করতে হাঁপিয়ে গিয়ে একটু সালমা হায়েকের ছবি দেখছিলাম। কিন্তু গুপ্ত সাহেব এমন ঝাড় দিলেন যে মুডটারই 12টা বেজে গেল। এখন অন্ধকার হয়ে গেলেও মোবাইল জানাচ্ছে মোটে 6টা বাজে। আজ 5টার সময় বেরিয়ে পড়েছি অফিস থেকে। তারপর সারা কলকাতা টপকে এসে দাঁড়িয়েছে এই শপিং মলের সামনে। তা প্রায় 15 মিনিট হলো মোটর বাইকটা পার্ক করে মলের সিঁড়িতে দাঁড়িয়ে নানা মাপের ছেলে মেয়েদের দেখছি, কিন্তু যাকে দেখতে চাইছি তাকে এখনো দেখতে পাচ্ছি না। গত 15 মিনিটে 4বার মিকিকে ফোন করেছি, প্রতিবারই ও বলেছে আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু গত 15 মিনিট ধরেও এই 5 মিনিট আর কিছুতেই হচ্ছে না। মিকির পুরো নাম কুসুমিকা বাসু, মধ্য কলকাতার একটা নামকরা কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ে, সেকেন্ড ইয়ারে। মিকি বেশ লম্বা, স্লিম, গায়ের রং গরম বালির মতো,
আর চোখটা যামিনী রায়ের ছবি থেকে কপিরাইটের তোয়াক্কা না করেই কাট পেস্ট করা। আমার বয়স 30 আর মিকি জাস্ট 20। 1 দশকের ছোট একটা মেয়ের সঙ্গে প্রেম করা খুব সহজ কাজ নয়। মিকির সঙ্গে আমার আলাপ হয়েছে গত বছর। 2 বছর আগে আমি কলকাতায় চলে এসেছিলাম আমাদের ব্যবসায় যোগ দিতে। শুনে আশ্চর্য লাগছে না? আমি আসতাম না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে বাধ্য হয়েছিলাম আসতে। আর হ্যাঁ, এখানেও কারণটা সেই বাবাই। একদিন সকালে হঠাৎই দাদার ফোন এসেছিল। আমি তখন পুনেতে। দাদা ভালো করে কথা বলতে পারছিল না, শুধু কাঁদছিল। তখন শ্রী দাদার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সংক্ষেপে বলেছিল যে বাবার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে, আইসিসিইউতে ভর্তি। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি। খবরটা শুনে বেশ নড়ে গিয়েছিলাম ভেতরে ভেতরে। বাবা আমায় যাই বলুক, কিন্তু এমন এনার্জেটিক মানুষ আমি সারা জীবনে বিশেষ দেখিনি। আর জ্ঞান তো মনে পড়ে না যে বাবাকে কোনোদিনও অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখেছি। সেই মানুষটা কিনা একদম আইসিসিইউতে ভর্তি। সেদিন ফোনটা কেটে দিয়ে বুঝেছিলাম যে আমরা যত বড়ই হই আর আমাদের সঙ্গে আমাদের বাবাদের যেমনই সম্পর্ক থাকুক না কেন, আমাদের অবচেতনে বাবারাই হলো স্পাইডারম্যান, ব্যাটম্যান আর অরণ্যদেবের ককটেল। এরা বিছানা নিয়েছে শুনলে সবারই পায়ের তলার জমি নড়ে যায়। সময় নষ্ট না করে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইট ধরে কলকাতায় ফিরেছিলাম। বিস্তর টানা হ্যাচড়ার পরে বাইপাস অপারেশন হয়েছিল বাবার। ডাক্তার বলেছিলেন, এবার থেকে কাজের প্রেসার একটু কম নেবেন মিস্টার কাঞ্জিলাল। বাবা ধীর গলায় কেটে কেটে বলেছিল, কিন্তু আমার ব্যবসার কি হবে? সেখানে যারা কাজ করে তাদের কি হবে? আমার দুটো হাতের একটা তো কাটা। কেবিনের বাইরে দাঁড়িয়ে কথাটা শুনেছিলাম। বাবা জানতো না যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তাই কথাটা যে আমায় খোঁচা দিয়ে বলার জন্য নয় সেটা বুঝেছিলাম। বাবার গলার স্বরে এমন একটা কিছু ছিল যে মনে হয়েছিল বুকের পাঁজরটা হঠাৎ ছোট হয়ে চেপে বসেছে ফুসফুসে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল খুব। মনে পড়েছিল একবার মা বলেছিল, তুই যে মানুষটাকে এত অবহেলা করিস তাকে কিন্তু আমি ভালোবাসি, আমার সামনে ওর সম্বন্ধে খারাপ কিছু বলবি না। আমি জানি মা থাকলে আমায় এমন সময় কি করতে বলতো, তাই আমি সেই রাতে নিজেই দাদাকে বলেছিলাম, চাকরিটা ছেড়ে দেব রে দাদা। সে কি? দাদা চমকে উঠেছিল। তবে কি করবি? ব্যবসা, গম্ভীর গলায় বলেছিলাম। কার সঙ্গে? তোদের সঙ্গে। কেন, নিবি না তোদের টিমে? লাল, এমন ইয়ার্কি করিস না, বাবার শরীর ভালো নেই, ফালতু এসব বলিস না। দাদার গলায় সামান্য রাগ দেখতে পেয়েছিলাম। আই এম ডেড সিরিয়াস। দাদার চোখে চোখ রেখেছিলাম। দাদা হাঁ করে তাকিয়েছিল আমার দিকে, যেন বুঝতে পারছিল না আমি কি বলছি। শ্রী হাসি মুখে বলেছিল, সত্যি লাল, তুমি জয়েন করবে? হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলেছিলাম। আমি চাই বাবার দুটো হাতই থাকুক। কিন্তু এখন বাবার কটা হাত আছে? একটা হাত কে কেটে নিয়ে গিয়েছে? গব্বর সিং? না। মোবাইলে দেখলাম 20 মিনিট হয়ে গিয়েছে। বাবার কাটা হাতটা একা একা দাঁড়িয়ে আছে রাক্ষসের হায়ের সামনে। কোথায় মিকি? এমনই একটা মলের সামনে আমার সঙ্গে মিকির দেখা হয়েছিল প্রায় 1 বছর আগে। আমি এক ক্লায়েন্টকে নিয়ে এসেছিলাম সল্টলেকের এই মলটার রেস্তোরাঁয় ডিনার করাতে। সেদিন বৃষ্টি পড়ছিল বেশ। ক্লায়েন্ট শপিং করেছিল প্রচুর। তারপর ডিনার করে কাছের যে হোটেলে সে উঠেছিল সেখানে চলে গিয়েছিল। আমাদের গাড়িটাই পৌঁছে দিয়েছিল ওকে। আমি আর যাইনি। কয়েকটা ডিভিডি কিনবো বলে ঘুরেছিলাম মলে। কথা ছিল ভদ্রলোককে পৌঁছে দিয়ে গাড়িটা ফিরে আসবে আমায় পিক আপ করতে। এ সময় ঘুরতে ঘুরতে দেখেছিলাম মিকিকে একা একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে খুব অধৈর্য হয়ে ঘড়ি দেখছে। কখনো কখনো হয় না, ট্রেনের হাতল ধরতে গেলে আর তোমার হাতে সেখানে আটকে রাখা চুইংগাম আটকে গেল,
শত চেষ্টা করেও তুমি তা ছাড়াতে পারলে না হাত থেকে। যতই ছাড়াতে চেষ্টা করছো ততই তা জড়িয়ে যাচ্ছে এক হাত থেকে অন্য হাতে। আমারও ঠিক সেই দশা হয়েছিল। বুঝতে পারছিলাম যে এভাবে কোনো ভদ্রলোক কোনো মেয়েকে দেখে না, কিন্তু যতই মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম ততই যেন আমার দৃষ্টি জড়িয়ে যাচ্ছিল মেয়েটার ওই পাইরেটেড চোখে। আর মেয়েটার ভিতর ভয় আর অসহায়তার এমন এক মিশ্রণ কাজ করছিল যে আমার মনে হচ্ছিল বুক দিয়ে ওকে বাঁচাই। হ্যাঁ, ব্যাপারটা যাত্রা যাত্রা শোনালো হয়তো, কিন্তু সত্যি বলছি এমনই মনে হয়েছিল। গত বছর পর্যন্ত, মানে আমার সেই 29 বছর বয়স পর্যন্ত প্রেমে পড়ার মতো সুযোগ হয়নি। সারা জীবন নিজে কিছু করে দেখানোর চেষ্টায় এই চ্যাপ্টারটা বাদ পড়ে গিয়েছিল। তাছাড়া ওটাকে চিরকাল এক শেষ অফ লাইফ মনে হয়েছে। আমার বন্ধু বান্ধবদের অবস্থা তো দেখেছি, হেঁচে কেঁদে মন খারাপ করে মদ খেয়ে ডিপ্রেশনে পড়ে তাদের হালত খারাপ হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে এই কেমন জিনিস রে ভাই, সাধ করে এত কষ্ট পাওয়ার মানেটা কি? তাই সব সময় মনে হয়েছে ঝাড়ের বাস ঝাড়েই রাখা উচিত। কিন্তু অমন তুমুল বৃষ্টির ভেতরে আবছা কাচের ওপার থেকে মিকিকে দেখে আমার মনের ভেতর কেমন যেন বুদবুদ উঠেছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটার মতো কিছু আর কোনোদিন জীবনে আসেনি। বেশ বুঝতে পারছিলাম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা এতদিন বোকার মতো বাদ দিয়ে এসেছি। বুঝতে পারছিলাম আজ পরীক্ষার সময়, তাই ফেল করা ছাত্রের মতো বসে বসে আমায় পেন চিবোতে হচ্ছে। লাভ এট ফার্স্ট সাইট আর ভূত হলো একই জিনিস। যে এক্সপিরিয়েন্স করেছে সে বিশ্বাস করে, আর যে করেনি সে যুক্তিবাদী হয়ে যায়। আমি সেই রাতের মুখটায় বৃষ্টি ভেজা কাঁচের আড়াল থেকে মিকিকে দেখে বুঝেছিলাম আমি ভূত দেখেছি। আচ্ছা, প্রেমে পড়া বলে কেন? পড়ে গেলে ব্যথা লাগে বলে? আমিও ব্যথা টের পেয়েছিলাম। সম্পূর্ণ অচেনা একটা মেয়েকে ওইটুকু সময় দেখেই আমার যে কি কষ্ট হয়েছিল। ঠিক করেছিলাম কথা বলবো, যা থাকে কপালে। বড়জোর কি হবে, কথা বলবে না এই তো। বৃষ্টি মাথায় নিয়ে একটু হেঁটে একটু দৌড়ে এগিয়ে গিয়েছিলাম ওর কাছে। তারপর খুব ভদ্র গলায় বলেছিলাম, হাই, আই এম লাল, আর ইউ ইন ট্রাবল? ও অপ্রস্তুত গলায় বলেছিল, কেন বলুন তো? ডোন্ট বি অ্যাফ্রেড, আমি ভদ্রবাড়ির ছেলে, মানিকতলায় থাকি। এখানে ব্যবসার কাজে এসেছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আপনি দাঁড়িয়ে আছেন, আর যা বৃষ্টি তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি, আজকাল কোনো জায়গায় তো আর সেফ নয়। ও আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আমার হাত পায়ের নাটবল্টু ঢিলে হয়ে যাচ্ছিল সব। অমন চোখ সত্যি সত্যি দেখিনি কোনোদিন। আমার ব্যথা লাগছিল, ভীষণ ব্যথা লাগছিল। সারা জীবনের জমে থাকা প্রেম আমার বুকের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। মিকি শান্ত গলায় বলেছিল, আমার নাম কুসুমিকা বাসু, কলেজে পড়ি। এখানে এসেছিলাম ঘুরতে, বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়ে যায়। ওরা রাগ করে আমায় ফেলে রেখে চলে গিয়েছে। আমিও তখন রাগ দেখিয়েছি, কিন্তু এখন যে কি বিপদে পড়েছি, এদিকে আমার সেলফোনটার ব্যাটারিও শেষ। ফলে আই এম স্ট্র্যান্ডেড। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আরো শান্ত গলায় বলেছিলাম। আপনি? মিকি তাকিয়েছিল আবার। আপনার কোনো ভয় নেই? ভয়? মিকি সাহস দেখিয়ে জোর করে হেসেছিল। পুলিশ কমিশনার আমার নিজের কাকু, বাবার ভাই, আমার ভয় পাওয়ার কি আছে? হেসে বলেছিলাম, আমার গাড়ি এতক্ষণে এসে গিয়েছে। আপনি কোথায় থাকেন? বালিগঞ্জ ফাঁড়ির কাছে, মিকি বলেছিল। চলুন তবে, ভয় নেই। আপনার কমিশনার কাকুকে ডিস্টার্ব করতে হবে না। আপনি পিছনে বসবেন, আমি সামনের সিটে বসছি। বালিগঞ্জ ফাঁড়ির কাছে এসে মিকিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলেছিলাম, আপনার কাছ থেকে আজ একটা নতুন জিনিস শিখলাম। আমার কাছ থেকে? মিকি অবাক হয়ে গিয়েছিল। হেসে বলেছিলাম, পুলিশ কমিশনার তো চক্রবর্তী, তা বাসু আর চক্রবর্তী যে আপন ভাই হয় তা আপনি বেশ জানিয়ে দিলেন। মিকি ভুরু কুঁচকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তারপর বলেছিল, আপনার মোবাইল নাম্বারটা দিন তো। আমার?
আমি অবাক হয়েছিলাম। হ্যাঁ, আপনার আপত্তি আছে? সেই রাতেই প্রায় 1টার সময় মেসেজ করেছিল মিকি। I am going to be 19. Don't you think you are too old for me? আমি লিখেছিলাম, age is a concept, but relation goes far beyond it. ফোনটা পিক পিক করে নড়ে চড়ে ডেকে উঠল পকেটে। কে ফোন করলো? মিকি? এতক্ষণ তো উত্তরই দিচ্ছিল না। তাড়াতাড়ি ফোনটা বের করলাম, আর খারাপ মুডটা আরো বিগড়ে গেল, কারণ গুপ্ত সাহেবের ফোন। আমি দাঁতে দাঁত চেপে ধরলাম। হ্যাঁ স্যার। তুমি আমায় মারবে? গুপ্ত সাহেব ওই প্রান্তে হইচই করে উঠলেন। এই লোকটার ওপেনিং স্টেটমেন্টটা বরাবর এরকম হয়। আমি কেন মারবো ওকে? আমার কি এর চেয়ে ভালো কোনো কাজ নেই? কেন স্যার, কি হলো? আমি তো আমার কাজটা করছি। একটা প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে, অন্যটারও প্রায় 3/4 হয়ে গিয়েছে, আর জাস্ট 2 দিন লাগবে। আরে গুলি মারো তোমার কাজ, আমার যে শিয়রে সংক্রান্তি। কেন? বুঝতে পারলাম না যে অফিস থেকে বেরোনোর সময় তো ঠিকই ছিল সব, এই সময়ের মধ্যে আবার কি হলো? গুপ্ত সাহেব বললেন, আরে ফলতার ওই প্রজেক্টটার জন্য যে জার্মান কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছি আমরা, তার জন্য ওদের একজন টেকনিক্যাল ডিরেক্টর পরশু আসবেন কলকাতায়। তা তো জানি স্যার, আমি বললাম, কিন্তু তার জন্য তো রায়দা আছেন অফিসে। ওর নাকি জ্বর হয়েছে, ওর তো একটা না একটা লেগেই আছে। একটা সপ্তাহ ও গোটা অফিস করে কখনো? এত কামাই করে যে আমার মনে হয় ও শাহরুখ খান। জ্বর হয়েছে? কি বলবো তা বুঝতে পারলাম না। তোমায় যেতে হবে, পোদ্দার সাহেবের হুকুম হয়েছে। আমায়? পরশু? সমস্যা কোথায়? গুপ্ত সাহেব চিৎকার করলেন। এই বুড়ো বয়সে কি আমি মাঝরাতে এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করব? আমার বউ আমাকে আস্ত রাখবে? ভাবলাম, বলি আমার প্রেমিকা কি আমায় আস্ত রাখবে? পরশুর পরের দিন ওর জন্মদিন, ছুটি নেওয়ার ধান্দা ছিল আমার, কিন্তু এখন আর তার উপায় নেই। এই কথাটা যদি মিকি শোনে, আমায় জল ছাড়াই গিলে নেবে। কি হলো? থম মেরে গেলে কেন? গুপ্ত সাহেব ফালতু ফোনে কথা বলছেন, এমন চিৎকার করছেন যে ফোন ছাড়া বললেও আমি শুনতে পেতাম। আমি না বললে আপনি শুনবেন? বিরক্তিটা লুকোলাম না। তুমি আমায় মারবেই, তোমায় আমিই মাথায় তুলেছি। মনে হলো আমি ছাড়াও আশেপাশের সবাই ওর কথা শুনতে পাবেন। রাখছেন কেন? আমি কি যাব না বলেছি? ফোঁস করে শ্বাস ফেললাম। গুপ্ত সাহেব নরম হলেন এবার। জানি চাপ হচ্ছে, কিন্তু কি করবে বলো? তুমি তো ভালো ছেলে। ফোনটা রেখে তেতো মুখে মোবাইলে সময় দেখলাম। 1/2 ঘন্টা হয়ে গেল, কোথাও মিকির দেখা নেই। মেয়েটা কি আসবে না? তবে ফোন করে বলছে না কেন? ফোনটা ধরছে না পর্যন্ত, কোনো বিপদ হয়নি তো? আরে আপনি? আমি থতমত খেয়ে পিছনে ফিরলাম, দেখলাম অনু। তুমি? সরি, আপনি এখানে? নিজেই তুমি বলে ফেলে লজ্জা পেলাম একটু। তুমি ইজ ফাইন, আমারও তাই ভালো লাগে। আপনিটা এই জেনারেশনের সঙ্গে ঠিক যেন যায় না। অনু উজ্জ্বলভাবে হাসল। তারপর ওর পাশে দাঁড়ানো ছেলেটাকে দেখিয়ে বলল, মিট মাই কলিগ নিলয়। আর নিলয়, এ হলো লালমোহন। গ্রেট। নিলয় হাসল। একদম লাল আর নীল। আমিও কাঠের তৈরি একটা হাসি খুঁজে পেতে বের করলাম মনের ভিতর থেকে। মিকিটা যে কি করে না, ওই তো বলল আসতে, কি সব নাকি কিনবে, আর এখন দেখো নিজেরই পাত্তা নেই। আর কতক্ষণ ওয়েট করব? নিলয় বলল, আমি নিলয় বণিক। আপনি? লালমোহন কাঞ্জিলাল, সংক্ষেপে বললাম। বেশি কথা বললেই মুখ থেকে কোনো বাজে কথা বেরিয়ে যেতে পারে। মাথা পুরো 49 হয়ে আছে। অনুকে এখনই আসতে হলো? আমি চাই না মিকির সঙ্গে ও আমায় দেখুক। আসলে এক বাড়িতে থাকলেও অনুকে আমি এড়িয়ে চলি। যে 5-6 দিন আমি এখানে এসেছি, সেই কদিন যতটা পেরেছি অনুর থেকে দূরে থাকার চেষ্টা করেছি। বাড়িতে একটু রাত করে ফিরে খাবার খেয়েই নিজের ঘরে ঢুকে যাই। ল্যাপটপে গেমস খেলি, মুভি দেখি বা বই পড়ি। এর বাইরে কিছু করি না। অনুর পুরো নামটাও জানি না। তবে মেয়েটাও বিশেষ কথা টথা বলে না। লালমোহন কাঞ্জিলাল? নিলয় চওড়া করে হাসল। আগেও লাল,
পড়েও লাল, একদম লালে লাল। আপনি বাই এনি চান্স লালবাজারে কাজ করেন? মনে হলো হাতের উল্টো পিঠ দিয়ে ঘুরিয়ে কানের গোড়ায় দিই ওকে। লাল কাকে বলে আয়নায় দেখতে পাবে। অচেনা লোকজন ইয়ার্কি করলে ভালো লাগে না মোটেও। তার উপর এমন জ্যাকেটের চেন খোলা, ছেঁড়া জিন্স পরা, আর সব তো জেনেই গেছি তাই মানুষ আমার একদম ফালতু লাগে। তাই কিছু না বলে বোর হচ্ছি এমন চোখে তাকালাম ওর দিকে। সরি। নিলয় থমকালেও যেন কিছুই হয়নি এমন মুখ করে হাসলো। I was trying to tickle your funny bone. অনু পরিস্থিতি সামলাতে না বিগ্রতে কি জানি ফস করে বলে ফেললো, বাট আই গেস ইট ওয়াজন্ট দেয়ার। তারপর নিলয়কে ধমক দিল। সবার সেন্স অফ হিউমার থাকে না নিলয়। আর উনি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে, সিভিল ইঞ্জিনিয়ার, ইট বালি স্টোন চিপ নিয়ে কাজ করে। কথার ভেতরে চিপ শব্দটায় এমন জোর দিল যে কানে লাগলো খট করে। এরা কি করছে এখানে? আমার পিছনে লাগতে এসেছে। অনু আবার বলল, যাকগে, মনে হচ্ছে তুমি কারোর জন্য ওয়েট করছো, বাই দিন। দেখলাম অনু নিলয়ের হাত ধরে হেঁটে মলের দিকে চলে গেল। ওদের থেকে দৃষ্টি ঘুরিয়ে আবার রাস্তার দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল আমার। মিকি একটা গাড়ি থেকে নামছে। গাড়িটা ছোট্ট লাল। মিকি সামনের জানালা দিয়ে ঝুঁকে ছেলেটার সঙ্গে কিছু বলছে আর হাসছে। কার গাড়িতে এলো মিকি? কার সঙ্গে ছিল ও যে আমার ফোন ধরেনি, আমায় অপেক্ষা করালো এতটা? আমার মাথায় রক্ত ভাতের মতো ফুটতে লাগলো। এসব কি হচ্ছে চারপাশে? আজ কার মুখ দেখে উঠেছিলাম ঘুম থেকে? মনে পড়লো আমি আমারই মুখ দেখেছিলাম প্রথম ব্রাশ করতে গিয়ে। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন লেখক সরঞ্জিত চক্রবর্তীর লেখা উপন্যাস ফিং-এর প্রথম পর্ব। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন কিন্তু আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই আমার পাশে থাকুন, সাথে থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিন উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।